বাংলাদেশে ১০০ টাকার স্বাস্থ্যসেবা নিতে ৭৩ টাকায় খরচ করতে হয়। সংকট সমাধানে স্বাস্থ্যের বাজেটে অর্থ বরাদ্দ বাড়ানোর পাশাপাশি যৌক্তিকভাবে তা খরচের সক্ষমতা অর্জনের জোর তাগিদ। বাজেটের অর্থ আপনার যদি আমি বেশি নিয়ে আসি, সেটাকে আবার ফেরত দেওয়া, এটাও এক ধরনের ডিসক্রেডিট। সাপোর্ট স্টাফ, এই যে ক্লিনার থেকে শুরু করে অনেক সাপোর্ট স্টাফ লাগে আমাদের। তো এই পোস্টগুলো যদি পূরণ করা হয় তাহলে কিন্তু বাজেট বাড়ে। এই যে আমরা বিভিন্ন জায়গায় কমিউনিটি ক্লিনিক করছি, আমরা বিভিন্ন জায়গায় উপজেলা হেলথ কমপ্লেক্স থাকে, জনবল সঠিক না দিতে পারি, তাহলে কিন্তু আমরা চিকিৎসা তো ঠিকমতো আশা করতে পারি না। বিপ্লব, দেশের বিভিন্ন হাসপাতাল ভুগছে জনবল সংকটে, কিন্তু এডিপির যে বরাদ্দের টাকা সেটি কিন্তু খরচ হয় না, ফলে ফেরত যায় মন্ত্রণালয়। এজন্য বিশেষজ্ঞরা মূলত দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করছেন। এখন দুপুরে এ নিয়ে বিস্তারিত আমাদের হাতে রয়েছে এবং সঙ্গে থাকবো আমরা দুজন, আমি বিপ্লব রায়হান এবং আমি শম্পা বিশ্বাস। আমার লকারটা পুরো খোলা, সামনের দিকে যে গোলগুলা ছিল কিচ্ছু নাই, পিছনের দিকে 7-8টা প্যাকেট, 2টা বক্সের মধ্যে অল্প অল্প গোল পাইছি, আর 5-6টার ভিতরে নাই, খালি। ক্লায়েন্ট তার লকার খুলতে গিয়ে দেখেন ওনার 300 ভরি স্বর্ণালঙ্কার ছিল, 150 ভরির মতো স্বর্ণালঙ্কার আছে, 150 ভরির মতো নেই। উনি তাৎক্ষণিকভাবে মৌখিকভাবে আমাদেরকে অভিযোগ করেছেন যে আপনি যেটা অভিযোগ করছেন এটা আমাদের দৃষ্টিতে মিথ্যা অভিযোগ। আমাদের এক্ষেত্রে কোনো ডিক্লারেশনও নেই কী ছিল না ছিল, এখন কোনো সিসি ক্যামেরাও নেই। আমরা মৌখিক অভিযোগের প্রেক্ষিতে আমরা জিনিসটা খতিয়ে দেখছি, তদন্ত চলছে। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের একটি শাখার লকার থেকে 150 ভরি স্বর্ণ গায়েবের দাবি এক গ্রাহকের। তবে ব্যাংক বলছে লকারে কি রাখেন গ্রাহক তা জানার সুযোগ নেই ব্যাংকের, তাই দায় নিতে চাইছে না তারা। এ নিয়েও এখন দুপুরে থাকছে বিস্তারিত। তবে তার আগে বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দের প্রসঙ্গ, যেটি বলছিলাম যে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে এডিপির বরাদ্দের টাকা খরচ করতে না পেরে প্রতি বছরই ফেরত পাঠায় মন্ত্রণালয়। গড়ে 28% অর্থ খরচ করতে পারে না মন্ত্রণালয়। অথচ দেশের বিভিন্ন হাসপাতাল ভুগছে জনবল সংকটে। এজন্য দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মুজাহিদ শুভর প্রতিবেদনে। নারীদের জরায়ুমুখের ক্যান্সার শনাক্তকরণ সর্বোচ্চ সংখ্যক ভায়া পরীক্ষার মাধ্যমে পরপর 2 বছর বাংলাদেশে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জের 2500 উপজেলা হাসপাতাল। একই সঙ্গে সর্বোচ্চ স্বাভাবিক প্রসবের মাধ্যমে ঢাকা বিভাগেও 2 বছর প্রথম হয়েছে এই হাসপাতাল। দেশের প্রথম উপজেলা হাসপাতাল হিসেবে ডিজিটাল পদ্ধতিতে রোগীর সিরিয়াল, ইতিহাস সংরক্ষণ, পরীক্ষা নিরীক্ষা, ফলো আপও শুরু করেছে হাসপাতালটি। এসব চ্যালেঞ্জ নিতে গিয়ে প্রতি বছর নির্ধারিত বাজেট শেষ হয়ে গেলেও সবচেয়ে লাভবান হয় এই অঞ্চলের রোগীরা। অসংখ্য উঠোন বৈঠকের মাধ্যমে মানুষের মধ্যে সরকারি সেবায় আস্থাও ফিরিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাজেটের অর্থ আপনার যদি আমি বেশি নিয়ে আসি, সেটাকে আবার ফেরত দেওয়া, এটাও এক ধরনের ডিসক্রেডিট। এই পর্যন্ত আমরা যেরকম বাজেট করেছি, আমাদের ওই বাজেটের মাধ্যমে আমাদের সব কাজ বা সব অর্থ আমরা পুরোপুরি ব্যবহার করতে পেরেছি, কখনোই কোনোটা আমাদের ফেরত দিতে হয়। অথচ দেশের অধিকাংশ হাসপাতাল তার নির্ধারিত বাজেট খরচ করতে পারে না, যার প্রতিফলন স্পষ্ট বিগত দিনের স্বাস্থ্য বাজেটে। গত 5 অর্থবছরের মধ্যে সেবা খাতে সর্বোচ্চ বরাদ্দ হয়েছিল 2020-21 অর্থবছরে, অথচ সেবারও ফেরত গিয়েছে 25% অর্থ। একইভাবে 2021-22 অর্থবছরে ফেরত গেছে 21%। হতাশার খবর হলো অপ্রতুল বরাদ্দের মধ্যেও 2022-23 অর্থবছরে ফেরত গেছে সর্বোচ্চ তথা 40% অর্থ। এভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দের গড়ে 28% ফেরত যাচ্ছে প্রতি অর্থ বছরে। যে বাজেটটা আসে সেই বাজেটটাতে তো 100% পদের বেতন ধরেই বাজেট করা হয়। আমার যদি 80% পদ থাকে আর 20% ফাঁকা থাকে, তাহলে 20% খরচ হবে না, এটা তো ধ্রুব সত্য। তাহলে এই খরচ করতে না পারার জন্য আবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে যখন অর্থ মন্ত্রণালয় দায়ী করে, তুমি খরচ করতে পারো না বলে তোমাকে পয়সা দিই না। খরচ করতে পারবো কী করে, তুমি তোমার পদ দাওনি, ঠিক আছে? তো এটা একটা দুষ্টু চক্রের ভিতর পড়ে গেছে। যদি বাজেট বাড়াতে হয় তাহলে অ্যাক্টিভিটিস বাড়াতে হয়। সাপোর্ট স্টাফ, এই যে ক্লিনার থেকে শুরু করে অনেক সাপোর্ট স্টাফ লাগে আমাদের। তো এই পোস্টগুলো যদি পূরণ করা হয় তাহলে কিন্তু বাজেট বাড়ে। বিশেষজ্ঞদের মতে অদক্ষ ব্যবস্থাপক, অদক্ষ জনশক্তি, দুর্বল ব্যবস্থাপনা ও ব্যয়ভীতির কারণে প্রতি বছর বরাদ্দের বড় অংশ ফেরত যাচ্ছে, যে কারণে সরকারি সেবায় আস্থা ফিরছে না, বিদেশমুখী হবার হার বাড়ছে ব্যাপকভাবে। স্বাস্থ্য অধিদপ্তর যদি মার্চ এপ্রিলে দেখায় যে আমাকে বরাদ্দ দিয়েছিল তার 80% আমি খরচ করে ফেলেছি, ফাইন্যান্স বাধ্য হবে বাজেট বরাদ্দ। 1000টা
এফিশিয়েন্ট অফিসার পিক আপ করে জায়গা মতো বসিয়ে দেন, ওরা চেহারা বদলাই দিবে 6 মাসে। জেলা উপজেলা হাসপাতালে জনবলের সংকট 10% থেকে 60% পর্যন্ত। আমলাতান্ত্রিক জটিলতায় চিকিৎসক, নার্স সহ সহায়ক জনশক্তি নিয়োগে ধীরগতি বরাবরই পরিলক্ষিত হয়। জনবল নিয়োগে স্বাস্থ্য বিভাগেরও উদাসীনতা রয়েছে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। গত 10 বছরে বা 15 বছরে হিসাব দেখছিলাম 85,000 পুলিশের পদ সৃষ্টি হয়েছে, কতগুলো র্যাবের ব্যাটালিয়ান ইরেক্ট হয়েছে 15 বছরে। আমাদের যারা নেতৃস্থানীয় হচ্ছে, আপনি পদ সৃষ্টির প্রপোজাল দিলে প্রথমেই ডিজি সাহেব না করে দেবে, এত পদ দেওয়া যাবে না। আমি বলেছি স্যার আপনি নিয়ে যান, আপনার সচিব বাদ দিলে সচিব বাদ দিক, আপনি নিয়ে যান। সচিব যখন বলে যে অর্থ মন্ত্রণালয় দেবেন, আমি বলছি স্যার আপনি নিয়ে যান, অর্থ মন্ত্রণালয়ের বাদ দিক, আপনি দায়িত্ব নিচ্ছেন কিছুর জন্য অর্থ মন্ত্রণালয় হয়ে। এই যে আমরা বিভিন্ন জায়গায় কমিউনিটি ক্লিনিক করছি, আমরা বিভিন্ন জায়গায় উপজেলা হেলথ কমপ্লেক্স থাকে, ওইখানে যদি আমরা জনবল সঠিক না দিতে পারি তাহলে কিন্তু আমরা চিকিৎসা তো ঠিকমতো আশা করতে পারি না। খরচের সক্ষমতা না থাকায় ক্রমাগতভাবে কমতে থাকে স্বাস্থ্যের বরাদ্দ। সমস্যা সমাধানে রাজনৈতিক বিবেচনার বাইরে এসে দক্ষ প্রশাসক নিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারি যে স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো আছে সেটাকে ফাংশনাল করতে হবে। কমিউনিটি ক্লিনিকে এটা কোনোভাবে সিএসসিপি দিয়ে চালানো উচিত না। আমাদের ইউনিয়নে ডাক্তার থাকতে হবে এবং সেই ডাক্তার সরকারি ডাক্তার থাকতেছে না, তাহলে এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে দেওয়া যেতে পারে। যদি স্বাস্থ্য অগ্রাধিকার না পায় তাহলে ডেঙ্গুতে রোগী মারা যাবে, কোভিডে রোগী মারা যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে বাংলাদেশে 100 টাকার স্বাস্থ্যসেবা নিতে 73 টাকায় খরচ করতে হয় ব্যক্তির পকেট থেকে, অর্থাৎ সরকারের অংশগ্রহণ সামান্যই। আর এ কারণে প্রতি বছর অন্তত 1,20,000 মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। সংকট সমাধানে স্বাস্থ্যের বাজেটে অর্থ বরাদ্দ বাড়ানোর পাশাপাশি যৌক্তিকভাবে তা খরচের সক্ষমতা অর্জনের জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, এখন ঢাকা। প্রায় 1.5 কোটি টাকা মূল্যের 150 ভরি স্বর্ণ গায়েবের অভিযোগ উঠেছে চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখা থেকে। এ নিয়ে তদন্ত কমিটি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বিস্তারিত কাজী মাহফুজের প্রতিবেদনে। নগরীর চকবাজার এলাকার বেভারলি হিলসের বাসিন্দা রোকেয়া বাড়ি চকবাজার শাখার ইসলামী ব্যাংকের লকারে রেখেছিলেন 160 ভরি স্বর্ণ। তার অভিযোগ, গত 29 মে তিনি ব্যাংকে কিছু স্বর্ণ ব্যবহারের জন্য আনতে গিয়ে লকার খোলা অবস্থায় দেখতে পান। সেখানে 160 ভরির জায়গায় আছে মাত্র 10 ভরির মতো স্বর্ণ। কিছু হাতের চুড়ি, কানের দুল, গলার চেন ও কয়েকটা আংটি পান তিনি। 1.5 কোটি টাকারও বেশি মূল্যের স্বর্ণ লকার থেকে গায়েব হওয়ায় হতবাক তার পরিবার। লকার ইনচার্জ উনি প্রথমে তো উনি ঢুকে বলতেছে, ম্যাডাম আপনার লকারের নাম্বার কত? আমি বলছি আমার লকার তো 44। ম্যাডাম আপনার লকার তো খোলা। এমন ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে ব্যাংকটির লকারে স্বর্ণ রাখা অন্য গ্রাহকদের মাঝেও। সকালে ব্যাংকে গিয়ে দেখা যায় লকারে রাখা স্বর্ণ ঠিক আছে কিনা দেখতে হাজির হয়েছেন অনেকে। 150 স্বর্ণ চুরি হয়েছে, কোনো আমারগুলো চুরি হয়েছে কিনা ওই জন্য লকার দেখলাম, আমি দেখলাম লকারে, কিন্তু আমার কোনো কিছু হয়নি। ব্যাংকে রাখার পরে যদি সেটা আমাদের যে জিনিসটা সিকিউরিটির জন্য রাখলাম সেটা যদি এখান থেকে উধাও হয়ে যায়, তো জিনিসটা আসলেই খুব লজ্জাজনক। ব্যাংক কর্তৃপক্ষ বলছে লকারের মূল দরজা খোলার জন্য একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়, তবে যার যার লকারের চাবি সেই গ্রাহকের কাছেই থাকে। এখন কিভাবে স্বর্ণ উধাও হলো তা অজানা। এই ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা মনে করি যে ক্লায়েন্ট ভালোই জানেন কি ঘটেছে, ক্লায়েন্টই জানেন ওনার লকার আসলে কী ছিল, উনি কী করছেন। আমরা চেষ্টা করছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসেছিলেন এবং ওনাদের সহযোগিতা আমাদের কাজ চলছে, যে কোথাও কোনো আমাদের দিক থেকে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা আমরা সেটা দেখছি। এই ঘটনায় শীঘ্রই আদালতে মামলা করবে অভিযোগকারী পরিবার। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। ব্যাংক থেকে স্বর্ণ উধাওয়ের বিষয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রামের ইসলামী ব্যাংক চকবাজার শাখা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। বিষয়টির সুরাহায় কোনো অগ্রগতি হয়েছে কিনা এবং অভিযোগ করা পরিবার আদালতে মামলা করার কথা বলছে, সে বিষয়ে কি জানা গিয়েছে? শম্পা, ইসলামী ব্যাংক চকবাজার শাখার লকার থেকে স্বর্ণ উধাও হওয়ার যে অভিযোগ, সেই অভিযোগের আজকে 4 দিন পার হয়েছে। এখনও পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ সেই অভিযোগের প্রদানের সুরাহা দিতে পারেনি এবং আমরা একটু আগেও অভিযোগকারীর সাথে কথা বলেছি। তারা বলছেন যে গেল 29 মে বুধবার দুপুর নাগাদ
তিনি তার লকারে রাখা স্বর্ণগুলো দেখার জন্য আসছিলেন এবং ব্যাংকের যে সাইন করা ব্যক্তি আছে তাকে সাথে নিয়ে তিনি লকারে ভিতরে প্রবেশ করেছেন এবং লকারে ভিতরে প্রবেশ করার পরে ওই অ্যাসাইন ব্যক্তিরা তাকে বলছিল যে আপনার লকারটি খোলা। তো এমন অবস্থায় তিনি অনেকটা বিস্ময় প্রকাশ করেন, কারণ লকারের যে চাবিটি একটি মাত্র চাবি থাকে সেই চাবিটি ওই গ্রাহকের কাছে ছিল, তাহলে কিভাবে লকারটা খোলা হয়েছে সেটি নিয়ে গ্রাহক বেশ বিস্ময় প্রকাশ করেছেন এবং তিনি অভিযোগ করেছেন ব্যাংকের কর্মচারীরাই মূলত এই ঘটনাটি ঘটিয়েছে। মূলত তিনি এই লকারে 160 ভরি স্বর্ণ রেখেছিলেন এবং সেই 160 ভরি থেকে প্রায় 150 ভরির কাছাকাছি স্বর্ণ উধাও হয়েছে, তিনি এই অভিযোগটি করেছেন, যার বাজার মূল্য বর্তমানে প্রায় 1,74,00,000 টাকার কাছাকাছি। এদিকে ব্যাংক কর্তৃপক্ষ, যিনি ব্যাংকের শাখা প্রধান আছেন, তার সাথে কথা বলেছে। তিনি বলছেন গ্রাহক যে অভিযোগটি করেছেন ব্যাংকের কর্মকর্তারা এই স্বর্ণগুলো সরিয়েছে, এটি পুরোটাই ভিত্তিহীন, কারণ লকারের চাবিটি কেবলমাত্র ওই গ্রাহকের কাছে ছিল। তবে অন্য কোনো বিষয় আছে কিনা সেটি তদন্ত করে আসলে জানা যাবে এবং ব্যাংক কর্তৃপক্ষ তারা তদন্ত কমিটি গঠন করেছে। আগামী 7 দিনের মধ্যেই একটি ফলাফল পাবেন এমনটি তারা আশা করছেন, যদিও 4 দিন পার হয়েছে। এদিকে ভুক্তভোগী অভিযোগকারী যিনি, তিনি থানায় গিয়ে অভিযোগও করেছেন, কিন্তু থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেছেন যে যেহেতু স্বর্ণ উধাও হয়েছে এটি অনেকটা ক্লিয়ার, সেই ক্ষেত্রে এখানে মামলাই করতে হবে, যার কারণে তারা থানায় মামলা না করে আগামীকাল অর্থাৎ সোমবার কোর্টে গিয়ে মামলা করবেন এমনটি জানিয়েছেন এখানকার যিনি অভিযোগকারী তিনি। আপনার মাধ্যমে বলে রাখি যে ইসলামী ব্যাংকে আমরা যতটুকু জানি 2021 সালের লক্ষ্মীপুরের রায়পুর যে একটি শাখা, সেখানেও কিন্তু এই ধরনের লকার থেকে স্বর্ণ চুরির অভিযোগ, স্বর্ণ উধাওয়ের অভিযোগ উঠেছিল, সেখানেও কিন্তু মামলা হয়েছিল। তো সব কিছু মিলিয়ে আসলে বলা যায় যে ব্যাংক একটি নিরাপত্তার জায়গা। মানুষ বাসা বাড়িতে তাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ স্বর্ণালংকার, কাগজ, টাকা পয়সা কে রাখা ক্ষেত্রে নিরাপত্তা বোধ করে না বলে এই মূলত ব্যাংকে এসে রাখে, কিন্তু ব্যাংকে যদি এরকম টাকা কিংবা স্বর্ণ উধাও হয়ে যায় সেটিকে তারা স্বাভাবিকভাবে দেখছেন না এবং এই যে লকারে স্বর্ণ রাখার যে নীতিমালা সেটিরও পরিবর্তন চান এখানকার যারা গ্রাহক আছেন, যারা আসছেন, তারা এই কথাগুলো আমাদেরকে বলেছেন। তো সব কিছু মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের ইসলামী ব্যাংক চকবাজার শাখা থেকে স্বর্ণ উধাও হওয়ার যে ঘটনা তার সবশেষ সম্পাদ। চট্টগ্রামের একটি ব্যাংকের লকার থেকে 150 ভরি স্বর্ণ উধাওয়ের অভিযোগ উঠাচ্ছে, সেই খবর জানাচ্ছিলেন কাজী মাহফুজ। এবার অন্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নে যারা সহযোগিতা করবে বাংলাদেশ কেবল তাদের নিয়ে চলবে। কোন দেশের সঙ্গে কোন দেশের ঝগড়া সেটা দেখার দরকার নেই। গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, এক শ্রেণীর মানুষ সব সময় দেশের অর্জনের পথে বাধা সৃষ্টি করে, আবার তারাই বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুবিধা ভোগ করে। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, আদর্শ ও কর্মজীবনের প্রেরণা শিক্ষার্থীদের ছড়িয়ে দিতে উদ্যোগ নেয় মন্ত্রিপরিষদ বিভাগ। আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিটের ভিডিওচিত্র তৈরির প্রতিযোগিতায় অংশ নেয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের 11,600 শিক্ষার্থী। রোববার গণভবনে জাতীয় পর্যায়ে নির্বাচিতদের সম্মানপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, কাজের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু। তিনি তৃণমূল মানুষকে ক্ষমতাশীল করতে চেয়েছিলেন। এ সময় ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। একটা কথা তিনি বলতেন যে আমাদের এই ঘুণে ধরা সমাজটা ভেঙে একটা নতুন সমাজ গড়তে হবে। প্রায় তিনি বলতেন যে মাত্র 5 ভাগ মানুষ 95 ভাগ মানুষকে পরিচালিত করবে, তা হতে পারে না। এখন তৃণমূল পর্যায়ে মানুষ শক্তিশালী হয়ে উঠবে, তারা সিদ্ধান্ত নেবে, তারা সিদ্ধান্ত দেবে, তারা ক্ষমতাসীন হবে। এটা একটা শ্রেণী থাকে, তারা কখনোই মানতে পারে না, পছন্দ করে না, বা তারা সবসময় এটার জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর এর সাথে ইন্ধন যোগায় আমাদের যারা স্বাধীনতা বিরোধী ছিল, যারা ওই পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল। প্রধানমন্ত্রী বলেন, কোনো দেশ কলহ করতে চাইলেও বাংলাদেশ তার উন্নয়ন সহযোগীদের নিয়েই চলবে। 2100 সাল পর্যন্ত পরিকল্পনা তৈরি করে দিয়েছি, যাতে করে এরই পথ ধরে সময়ে সময়ে এর পরিবর্তন হবে, পৃথিবীর যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার,
আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে দিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়তে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের হাল ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শিক্ষাই হচ্ছে সবথেকে বড় অর্জন। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। ঈদযাত্রায় সড়কের ঝামেলা এড়াতে এবারও ট্রেনের টিকিটের জন্য অনলাইনে হুমড়ি খেয়ে পড়েছে টিকিট প্রত্যাশীরা। আগাম টিকিট বিক্রি শুরুর প্রথম আধ ঘন্টায় 60 লাখ হিট পড়ে সার্ভারে। শতভাগ অনলাইন হওয়ায় কাউন্টারে ভিড় নেই, তবে অনেকেই না জানার কারণে কাউন্টার থেকে খালি হাতে ফিরেছেন। রেল কর্তৃপক্ষ বলছে, সক্ষমতার চেয়ে চাহিদা বেশি থাকায় অনেকেই ব্যর্থ হচ্ছেন টিকিট কাটতে। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। শুরু হলো ঈদের আগাম টিকিট বিক্রি। তবে কাউন্টারের সামনে যাত্রীদের যে লাইন দেখা যাচ্ছে তার কেউই ঈদের টিকিট প্রত্যাশী নয়। কাউন্টারের আশপাশের মুঠোফোনে ব্যস্তরাই মূলত আগাম টিকিট প্রত্যাশী। অনলাইনে টিকিট কাটতে না পেরে কমলাপুরে এসেছেন। শতভাগ অনলাইন হওয়াতে কাউন্টার থেকে কেনার কোনো সুযোগ নেই বলছেন রেল কর্তৃপক্ষ। জয়টাতে আমরা ক্লিক করি, ওইটাতে ব্লক দেওয়া হয়, এটা কিভাবে সম্ভব? 2 মিনিটে 40টা টিকিট, এটা কিভাবে সম্ভব? স্বপ্ন ছিল এটা যে আমরা বাড়িতে যাবো, এখন যদি আমরা ট্রেনের টিকিট না পাই আমরা কিভাবে বাড়িতে যাবো? কিছু টিকিট যদি থাকতো আর কি কাউন্টারে, তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। রোববার বিক্রি হয়েছে 12 জনের আগাম টিকিট। 3 থেকে 6 জন যথাক্রমে মিলবে 13 থেকে 16 জনের টিকিট। প্রতিদিন পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে বিক্রি হবে আন্তনগর ট্রেনের 33,500 টিকিট। এদিন প্রথম আধ ঘন্টায় সার্ভারে 60 লাখ বার টিকিট কাটার চেষ্টা করেন যাত্রীরা। তাতে প্রথম ঘন্টায় বিক্রি হয়েছে পশ্চিমাঞ্চলের 11,000 টিকিট। মিনিটে অনলাইন থেকে টিকিট কেনা যাবে সর্বোচ্চ 8,000। আর এই সক্ষমতার তুলনায় চাহিদা বেশি থাকায় অনেকেই ভোগান্তিতে পড়েছেন। প্রথম আধা ঘন্টা অর্থাৎ সকাল 8:30 পর্যন্ত আমাদের হিট পড়েছে প্রায় 60 লাখ। 1 লক্ষ লোক ভিজিট করতে পারবে, আর সেখান থেকে 8,000 লোক টিকিট কেটে বেরোতে পারবে পার্সন। তো সেক্ষেত্রে আপনারা দেখা গেছে যে যদি 1 লক্ষ জায়গায় 3 লক্ষ লোক একসাথে ঢুকতে চায় প্রথম মিনিটে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই এটা হ্যাসেল হবে। এই কাউন্টারের আঙিনা দেখে বোঝার উপায় নেই অনলাইনে আগাম টিকিট কাটার জন্য যাত্রীরা কতটা লড়াই করছেন। তবে অনলাইনের লড়াইয়ে টিকিট কাটতে ব্যর্থ হলে যাত্রার দিন রয়েছে 25% আসনবিহীন টিকিট কাটার সুযোগ, যেটি মিলবে যাত্রার 2 ঘন্টা আগে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। টিসিবি পণ্যের মজুদ স্থিতিশীল রাখতে রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। সকালে রাজধানী মিরপুরে জুন মাসের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করে তিনি আরও জানান, কার্ডধারীদের ক্রয় সহজ করতে স্থায়ী দোকান করার পরিকল্পনা করছে সরকার। টিসিবির মাধ্যমে 540 টাকার প্যাকেজে স্বল্প মূল্যে 4টি পণ্য কিনতে পারছে 1 কোটি পরিবার। বিস্তারিত রাব্বি হোসেনের প্রতিবেদনে। নিত্যপণ্যের চড়া দামে আর্থিকভাবে চাপে পড়েছে স্বল্প আয়ের মানুষ। সীমিত আয় রোজগারে খাবারের যোগান নিশ্চিত করতেই হিমশিম খেতে হয় তাদের। ফলে বাজারে এলেই বাজেটে করতে হয় কাটছাঁট। ঊর্ধ্বগতির বাজারে নিম্ন ও মধ্যম আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দেয় টিসিবির স্বল্প মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম। বাজারে পণ্যের দামের লাগাম টানতে টিসিবির মাধ্যমে সারা দেশে 1 কোটি কার্ডধারী ক্রেতাদের মাঝে মাসিক পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। টিসিবির ফ্যামিলি কার্ডধারী ক্রেতারা 540 টাকায় প্যাকেজে পাচ্ছেন 70 টাকায় 1 কেজি চিনি, 120 টাকায় 2 কেজি ডাল, 200 টাকায় 2 লিটার সয়াবিন তেল, 150 টাকায় 5 কেজি চাল। বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য পাওয়ায় খুশি ক্রেতারা। এই টিসিবির যে মালটা আমরা পাইতেছি অনেক সুবিধা ভোগ করতেছি আমরা। আলহামদুলিল্লাহ মোটামুটি চলে। এটার সাথে যদি আমাদের পেস্টার টুকরা দিত আর চাল দিত তাহলে আমাদের জন্য আর একটু উপকার হতো। স্বল্প মূল্যে টিসিবির পণ্য কিনতে এসে ক্রেতারা বলেন, বাজারের বাড়তি দামে নাকাল তাদের জীবন। তাই টিসিবির এই কার্যক্রমের পরিসর আরও বাড়ানোর দাবি জানান তারা। তো শুধু 5 কেজি চাল দেয়, এর বেশি দেয় না। 5 কেজি চাল তো আমাদের যায় না। দোকানে দিলে আর কি একটু ভালোই তো, আমাকে এদিকে জাম রোদের ভিতরে থাকাটা বড় মুশকিল হয়ে যায়। আর একটু বাড়াইলে ভালো হয় আমগো, তাইলে তো অনেক সুবিধা হয়। এদিকে কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আসছে অর্থবছরে বাজার কিভাবে আরও নিয়ন্ত্রণ করা যায় সেই পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া বাড়ানো হবে টিসিবির কার্যক্রমও। দোকান স্থায়ী হয়ে যায় তাহলে আমাদের প্রায় 10,000-এর মতো একটা নেটওয়ার্ক তৈরি হবে। সেই নেটওয়ার্কে আমরা কিন্তু শুধুমাত্র এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত,
মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি, আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে। এদিকে ঈদে যেন পণ্যের মূল্য না বাড়ে সেজন্য আগে থেকেই বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হলো অগ্নি নির্বাপন মহড়া। সিভিল এভিয়েশনের উদ্যোগে এই মহড়ায় অংশ নেয় ফায়ার সার্ভিস, এভিয়েশন সিকিউরিটি, এপিবিএন ও বাংলাদেশ বিমান বাহিনী। মহড়া উপভোগ করে বেবিচক চেয়ারম্যান বলেন, এই মহড়া বিশ্বের কাছে দেশের এভিয়েশন খাতের সক্ষমতা প্রমাণ করবে। আরও জানাচ্ছেন নাইমা পীর। রানওয়ের উত্তর দিক থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণের পরিকল্পনা করছিল এবিসি এয়ারলাইন্সের একটি ফ্লাইট। হঠাৎ ইঞ্জিনে আগুন লাগে ফ্লাইটটির। ককপিট থেকে কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করেন পাইলট। ক্লিয়ারেন্স পেয়ে জরুরি অবতরণ করে ফ্লাইটটি, তবে ছিটকে পড়ে রানওয়ে থেকে। আগুন ধরে যায় পুরো ফ্লাইটটিতে। ফায়ার অ্যালার্ম পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস। মাত্র 1 মিনিট 20 সেকেন্ডেই চলে যায় ফ্লাইটটির কাছে। শুরু হয় অগ্নি নির্বাপন। তাদের সাথে এক এক করে যোগ দেয় এভিয়েশন সিকিউরিটি, মেডিকেল টিম, এবিপিএন, এপিবিএন ও বিমান বাহিনী। সবার প্রচেষ্টায় নিভে যায় আগুন। প্রাণে বেঁচে যায় 6 ক্রুসহ 50 যাত্রী। এমনই দৃশ্যপট তৈরি করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার সকালে অগ্নি নির্বাপন মহড়া করে সিভিল এভিয়েশন। যাত্রী নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে ও আন্তর্জাতিক মান রক্ষায় বিমানবন্দরে প্রতি 2 বছর অন্তর এই মহড়া করতে হয়। এমন মহড়া দুর্ঘটনার কবলে পড়লে কোন সংস্থার দায়িত্ব কি সেটাও স্পষ্ট হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মহড়াটি উপভোগ করেন সিভিল এভিয়েশনের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিমানবন্দরে যে কোনো দুর্ঘটনার ক্ষয়ক্ষতি দ্রুত কমানোর উদ্দেশ্যেই এই মহড়ার আয়োজন। যে তারা দেখতেছে বাংলাদেশ একটা সম্ভাবনার দেশ, আর এই দেশে আমাদের এভিয়েশন ডেভেলপমেন্ট, এভিয়েশন যে ম্যানেজমেন্ট আমরা করতেছি, এটা যদি সেফ এন্ড সিকিউর ভাবে না হয় তারা কিন্তু আসতো না। আজকে এই মহড়া কিন্তু তারই একটা উদ্যোগ, যে বিশ্বকে প্রমাণ করে দেখিয়ে দেওয়া যে আমরা কতটুকু প্রস্তুত। আমাদের প্রস্তুতির একটা অংশ আজকে আমরা এখানে এক্সিবিট করলাম। মহড়া উপভোগ করে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলেন, বিশ্বের কাছে দেশের এভিয়েশন খাতে সক্ষমতা প্রমাণ করবে এই মহড়া। বাংলাদেশকে প্রশংসা করে আমরা কিন্তু আজকে যে কোনো ধরনের সাইক্লোন হোক, ন্যাচারাল ডিজাস্টার যেগুলো আছে, আমরা কিভাবে হ্যান্ডেল করি, এটা কিন্তু সারা বিশ্ব বাংলাদেশকে একটা এক্সাম্পল হিসেবে দেখে। বিমান দুর্ঘটনার 65% ঘটে অবতরণ ও উড্ডয়নের সময়। এমন মহড়া যে কোনো দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। কিভাবে দুর্ঘটনা কবলিত উড়োজাহাজের উদ্ধার কার্যক্রম পরিচালিত হবে তা অনুশীলনের মাধ্যমে শিখে নেয়া। নাইমা পীর, এখন, ঢাকা। সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 24 ঘন্টায় বিভাগের নদ নদীর পানি অনেকটা কমলেও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। তবে নামতে শুরু করেছে নিম্নাঞ্চলের পানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন যে প্লাবিত এলাকাগুলোর বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? বিপ্লব, আসলে আজকে যেহেতু 3 দিন অতিবাহিত হচ্ছে, সুতরাং পরিবেশ পরিস্থিতি একটু উন্নতির দিকে রয়েছে এবং নিম্নাঞ্চল যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের বাড়িঘর থেকে ইতিমধ্যে পানি নেমে গেছে। এখন যেটি আছে সমতল ভূমিতে পানি আসলে আছে, তবে স্থির নয়। সেই পানি আবার উজান থেকে নিচের দিকে নেমে আসতেছে। এবং গতকালকে মূলত সিলেট শহরেও কিন্তু শহরের যে নিম্নাঞ্চল যেগুলো আছে বা শহরতলি আমরা যেটাকে বলি, সেখানে পানি আসলে উঠেছিল। এই পানিও আস্তে আস্তে ধীরে নেমে গেছে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড যেটি দুপুর 12টা পর্যন্ত যে তথ্য দিয়েছে সেটি হচ্ছে যে সিলেটের পয়েন্টে সুরমা নদীর পানি এখন আর বিপদসীমার নিচে নয়, এটি বিপদসীমার নিচে নেমে গেছে। তবে কানাইঘাট এবং কুশিয়ারার ফেঞ্চুগঞ্জ যে পয়েন্ট আছে সেখানে বিপদসীমার উপরে পানি কিছুটা রয়েছে। আর বন্যাক্রান্ত মানুষ 6 লাখ ছিল পুরো জেলাতে। ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে 4000-এর মতো মানুষ থাকলেও এখন আশ্রয়কেন্দ্র থেকে মানুষ তার নিজ বাড়ি ঘরে ফিরে যাচ্ছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত প্রশাসনিকভাবে যে জানানোর বিষয়টি এখন পর্যন্ত হয়নি। জেলা প্রশাসন জানিয়েছে যে বন্যার পানি স্বাভাবিক হতে আরও 1-2 দিন সময় লাগবে। পুরো পানি নেমে গেলে তখন যে ক্ষয়ক্ষতির যে বিষয়টা বা চিত্রটা তারা আসল তথ্য দিতে পারবেন। এর আগে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে সার্বিক বন্যা পরিস্থিতির জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তারা যথেষ্ট পরিমাণ সক্রিয় ছিলেন এবং কোনো মানুষ যাতে কোনো ধরনের বড় ক্ষতিতে না পড়েন সেই বিষয়টি তারা বিবেচনায় রেখেছেন। তবে আমরা যতটুকু
যতটুকু দেখেছি যে আজকে কানাইঘাট, জকিগঞ্জ এবং কোম্পানিগঞ্জের পানি বেশ প্রত্যাশার চেয়েও বেশি কমেছে। তবে বিয়ানীবাজার উপজেলা এবং গোলাপগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল যেগুলো আছে, অর্থাৎ কুশিয়ারা নদীর তীরবর্তী যে অঞ্চলগুলো, সেখানে পানির চাপ বা প্রবাহ একটু বেড়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে অনেকটা উন্নতির পথেই রয়েছে। হয়তোবা পানি উন্নয়ন বোর্ড বলছে যেহেতু আজকে সারাদিনই প্রকৃতির অবস্থা ভালো ছিল এবং চেরাপুঞ্জিতেও বৃষ্টি কমেছে, সুতরাং এই বন্যা বাড়ার আর কোনো সম্ভাবনা নেই এবং আজকালকের মধ্যেই মোটামুটি একটি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তো এটি বলা যায় যে এখন বর্তমানে যে দুর্ভোগ বা যে আতঙ্কের কথা বলা হয়েছিল সেটি মোটামুটি কাটিয়ে ওঠা সম্ভব হবে। বিপ্লব। সিলেট অঞ্চলে কমতে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি। বিস্তারিত জানছিলাম, গোজার আহমেদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। কক্সবাজার সৈকতে আছড়ে পড়ছে বাদামি রঙের ঢেউ, কিন্তু হঠাৎ কেন এই রঙের বদল? এবার দেখতে পাচ্ছি যে পানিটা কিছুটা ময়লা ধরনের, গতবারের মতো রিল্যাক্স ফিল করছি না। যে পানিটা আসছে এখন দুশ্চিন্তা আছে যে আসলে স্কিনের কোনো ক্ষতি হবে কিনা। তামাক ধুইলে যেরকম একটা কালার বাহির হয় পানির, চোখে লাগলে চোখ মুখ খুবই জ্বালা করতেছে পানি। এখানে যে অক্সিজেন লেভেলটা থাকে ওই সমুদ্রের ওই পার্টের অক্সিজেন লেভেলটা কমে যায়, ফলে ওইখানে অক্সিজেন ডিপ্লিকেশন তৈরি হয়, হাইপোক্সিয়া কন্ডিশনটা তৈরি হয়, যা সমুদ্রের পরিবেশের জন্য খুবই খারাপ আর কি। এ নিয়ে কিছুক্ষণ পরে থাকছে প্রতিবেদন। এখন দুপুরের সময় হলো ছোট্ট একটা বিরতির, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। কক্সবাজার সৈকতে আছড়ে পড়ছে বাদামি রঙের ঢেউ। অনেকে এটিকে দূষিত পানি ভেবে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন সমুদ্র জলের হঠাৎ রং পরিবর্তনের কারণ ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম। এতে পানিতে কমেছে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা, সেই সঙ্গে হুমকির মুখে মাছসহ অন্যান্য জলজ প্রাণীর জীবন। বিস্তারিত মন্তোষ বেদজ্ঞের প্রতিবেদনে ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। কক্সবাজার সৈকতে আছড়ে পড়া ঢেউয়ের চিরচেনা রং হঠাৎ করে পরিবর্তন হয়েছে। নীলাভ জলরাশি তীরের কাছাকাছি এসে রূপ নিচ্ছে বাদামি কিংবা হালকা লালচে বর্ণে। বিশাল অংশ জুড়ে পানির এমন রং দেখে উদ্বেগ দেখা দিয়েছে পর্যটকদের মাঝে। অনেকেই দূষিত নোংরা পানি ভেবে পানিতে নামছেন না, তবে যারা পানিতে নেমেছেন তাদের মাঝেও দেখা গেছে অস্বস্তি এবং স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা। এবার দেখতে পাচ্ছি যে পানিটা কিছুটা ময়লা ধরনের এবং গতবারের মতো রিল্যাক্স ফিল করছি না। এখানে লালচে টাইপ বা একটু কালো টাইপের যে পানিটা আসছে, এখন দুশ্চিন্তা আছে যে আসলে স্কিনের কোনো ক্ষতি হবে কিনা, যে কারণে অল্প গোসল করেই কিন্তু আমরা উঠে গেলাম। চোখে লাগলে চোখ মুখ খুবই জ্বালা করতেছে পানি, আর আপনার তামাক ধুইলে যেরকম একটা কালার বাহির হয় পানির, ঠিক এই পানিটা এমনি অবস্থা। বিশেষজ্ঞরা বলছেন ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম বা ফাইটোপ্ল্যাঙ্কটনের আধিক্যের কারণে পানির এমন পরিবর্তন হয়ে থাকে, যার প্রভাব থাকতে পারে 2 থেকে 7 দিন পর্যন্ত। এর কারণে পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা মারাত্মকভাবে কমে যায়। পাশাপাশি ঝুঁকিতে পড়ে ওই এলাকার মাছসহ অন্যান্য জলজ প্রাণীর জীবন। বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবার সাথে রয়েছে স্বাস্থ্য ঝুঁকিও। যেহেতু ব্যাকটেরিয়াল অ্যাকিউমুলেশন হয় আফটার দ্য ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম, সেই ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়তে পারে যদি সরাসরি আমাদের চোখে বা গায়ে লাগে। আদারওয়াইজ যদি না খায় সেক্ষেত্রে ওই ধরনের কোনো প্রভাব নেই। মূলত ঘূর্ণিঝড় রিমালের পরই কক্সবাজার সমুদ্র অঞ্চলে ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম ঘটেছে, যা নিয়ে ইতোমধ্যে গবেষণা শুরু করেছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। শুক্রবার রাতে সমুদ্র থেকে পানির নমুনা সংগ্রহ এবং আধিক্য দেখা দেওয়া ফাইটোপ্ল্যাঙ্কটনের প্রজাতি নির্ধারণের কাজ শুরু করেছেন তারা। যখন ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুমটা হয়, সে কী করে একটা ডোমিনেটেড এরিয়া তৈরি হয় এবং সে কী করে কিছুদিন পরে সেটা মারা যায়। তো মারা যাওয়ার পরে হয় কি, ওইখানে যে অক্সিজেন লেভেলটা থাকে ওই সমুদ্রের ওই পার্টের অক্সিজেন লেভেলটা কমে যায়, ফলে ওইখানে অক্সিজেন ডিপ্লিকেশন তৈরি হয়, হাইপোক্সিয়া কন্ডিশনটা তৈরি হয়, যা সমুদ্রের পরিবেশের জন্য খুবই খারাপ আর কি। কিছু ডাটা নিয়েছি আমরা, এখানকার ইনস্টিটিউট এনভায়রনমেন্টাল মেজারমেন্ট করব, ল্যাবে দেখব, আমরা এই বিষয়ে আরও বিস্তারিত গবেষণা করব আমরা। তো এই জন্য আমাদের বিভিন্ন গ্রুপ আছে, আশা করি আমরা একটা ভালো কিছু একটা আউটপুট নিয়ে আসতে পারবো আর কি। নানা কারণে মাঝে মধ্যেই সমুদ্রে ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম ঘটে এবং সমুদ্রের পরিবেশের উপর মারাত্মকভাবে নেতিবাচক প্রভাব ফেলে। এ ক্ষতি থেকে রক্ষার পাশাপাশি সমুদ্রকে ভালো রাখা এবং সমুদ্র সম্পদকে কাজে লাগাতে চলছে নিরন্তর গবেষণা। এখন কক্সবাজার। এখন দুপুরে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পর।
বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। কোরবানির ঈদের আর মাত্র 2 সপ্তাহ বাকি, তাই পশু লালন পালনে ব্যস্ত রাজশাহীর ছোট বড় মিলে প্রায় 1500 খামারি। এবছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে লক্ষাধিক গবাদি পশু উদ্বৃত্ত। তবে পশু পরিচর্যার খরচ বাড়ায় হাটে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় আছেন খামারিরা। বিস্তারিত প্রতিবেদনে। ছোট করে কেটে রাখা খড়ের উপরে ছিটানো হচ্ছে ভুট্টা, ভুসিসহ বিভিন্ন দানাদার গোখাদ্যের মিশ্রণ। এবার 2 জন কর্মচারী তা ভালোভাবে একত্রে মিশিয়ে তুলছেন বড় বড় ড্রামে। এভাবেই রাজশাহীর পবা উপজেলার রণহাটের জাহিদ হোসেনের খামারে চলছে গরুদের খাবারের প্রস্তুতি। পারিবারিকভাবে একসময় স্বল্প পুঁজি নিয়ে ছোট পরিসরে গবাদি পশু পালন শুরু করেন জাহিদ। এরপর 4 বছর আগে 3 ভাইয়ের যৌথ উদ্যোগে রণহাটের 12 কাঠা জমিতে বাণিজ্যিকভাবে গড়ে তোলেন গবাদি পশুর খামার, যেখানে গরুর পাশাপাশি আছে বিভিন্ন দেশি বিদেশি উন্নত জাতের ছাগল ও গাড়ল। এবছর কোরবানির জন্য খামারটিতে পরিচর্যার মাধ্যমে প্রস্তুত করা হয়েছে 45টি গরু। আর এসব গরুর যত্নে সার্বক্ষণিক কাজ করছেন 6 জন পরিচর্যাকারী। গরু মোটা তাজাকরণে প্রতিদিন 3 থেকে 4 বেলা ভারী খাবার দেওয়া সহ খামার পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে তাদের। সকালে একবার লেগে খাবার দিই, খাবার দেওয়ার পরে ছিটানে দিই যেন সম্পূর্ণ খাবার খেয়ে নেয়। সম্পূর্ণ খাবার খেলে গরু পেট ভরে থাকবে। ব্যবসাতে ধরেন যে একটু লাভ হবে কি হবে, আমরা ওই ইয়াতে ধরেন যে একটু পরিশ্রম করে আমরা খাওয়াই। বর্তমানে প্রায় কোটি টাকার অধিক গবাদি পশু রয়েছে জাহিদের এই খামারে। আর প্রতিদিন এসব গরুর পরিচর্যায় ব্যয় করতে হয় 8 থেকে 15,000 টাকা পর্যন্ত। গোখাদ্যের বাড়তি দামের কারণে খামার পরিচালনায় হিমশিম খাচ্ছেন প্রান্তিক খামারিরা। এবছর মাত্র 30 থেকে 40 টার মতো রাখছি। আমাদের আয় হচ্ছে না, আমাদের ব্যয় বেশি, লাভের সংখ্যা অনেক কম। এবার ছোট বড় মিলে জেলার প্রায় 1500 খামারে কোরবানির পশু প্রস্তুত হয়েছে। এরই মধ্যে অনেকেই বিক্রির জন্য হাটে তুলেছেন তাদের পশু। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় পশু পরিচর্যায় ব্যয় বেড়েছে। তাই হাটে পশুর কাঙ্ক্ষিত দাম না পেয়ে লোকসানের শঙ্কায় বেশিরভাগ খামারি ও গরু ব্যবসায়ী। বাসায় পুষিয়ে কেনা দিয়ে ধরে ফিডের যে দাম, গরুর যে খাবারের যে তুলনা করা যায় 30 থেকে 50,000 টাকা করে ঘাটতি পড়ছে প্রত্যেকটা পার পিসে গরুতে। আমদানি বেশি, বেচা কিনা কম, গ্রামে যে কিনা আছে না। হাটে আসি ধরেন যে কাস্টমার কম, বেচা কিনা ঢিল, আমার লস হয়েছে বেশি বেশি। এবছর রাজশাহীতে চাহিদার তুলনায় পর্যাপ্ত কোরবানির পশু উৎপাদন হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। উদ্বৃত্ত আছে প্রায় 1,41,000-এর অধিক গবাদি পশু। আমরা আমাদের রাজশাহী জেলার চাহিদা মিটে আমরা সারা দেশে এই গবাদি পশুগুলো বিভিন্ন জেলায় পৌঁছে যাবে। কোরবানি ঈদ ঘিরে এবার জেলায় লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে 83,365টি গরু, 3,42,000 ছাগল ও 36,000 ভেড়াসহ অন্যান্য কোরবানির পশু। এতে উদ্বৃত্ত থাকছে প্রায় লক্ষাধিক পশু। মাসুমা আক্তার, এখন রাজশাহী। কোরবানির ঈদকে ঘিরে ময়মনসিংহের হাটবাজারে গরুর বেচাকেনা তেমন শুরু না হলেও খামারে বেচা বিক্রি বেড়েছে। ইতোমধ্যেই অনেক খামারের বেশিরভাগ গরু বিক্রি হয়েছে। পশু কেনা বেচার খবর জানাতে ময়মনসিংহের ভালুকার গরুর খামার থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, গতবারের তুলনায় খামারে পশুর দাম কেমন দেখছেন, আর সীমান্ত দিয়ে গরু প্রবেশ নিয়ে খামারিরা কি বলছে? শম্পা, ময়মনসিংহ অঞ্চলে কিন্তু এই কোরবানির ঈদকে সামনে রেখে প্রচুর খামার গড়ে উঠেছে। বিশেষ করে বাণিজ্যিক উদ্দেশ্যে স্থানীয় পর্যায়ে যারা কৃষক তারাও যেমন 1-2টি করে কোরবানির পশু বা গরু লালন পালন করেছেন, তেমনিভাবে বাণিজ্যিক খামারগুলোতে কিন্তু প্রচুর গরু লালন পালন হয়েছে বা বড় হয়েছে বিক্রি করার জন্যে। আমরা যে এলাকাটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহের ভালুকার উসামা এগ্রো। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর গরু রয়েছে বিভিন্ন আকারের, বিশেষ করে বিগ সাইজের অনেক গরু রয়েছে কিন্তু এখানে, এবং ছোট আকারের গরু রয়েছে দেশীয় জাতের। এবং যারা খামারি আছেন তারা যে বিষয়টি বলছেন যে এবার কিন্তু অন্যান্য বারের চেয়ে গরুর চাহিদা বেশি, যার কারণে
গরুর দামও কিন্তু এবার অন্যান্য বারের চেয়ে কিছুটা বেশি। অর্থাৎ গত বছর এই খামার থেকে যে গরু বিক্রি হয়েছে 500 টাকা লাইভ ওয়েটে, সেটি কিন্তু প্রতি কেজি, এবং এইবার কিন্তু বিক্রি হচ্ছে 550 টাকা কেজি দরে। তো এই প্রায় কেজিতে গত বছরের তুলনায় লাইভ ওয়েটে 50 টাকা করে গরুর দাম বেড়েছে। এবং এই বাড়ার কারণ হিসেবে যারা খামারি রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে খাবারের দাম বৃদ্ধি পেয়েছে, গরু পালনের যে খরচ বৃদ্ধি পেয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু এবার গরুর দাম অন্যান্য বারের তুলনায় কিছুটা বেড়েছে। আরেকটি বিষয় হচ্ছে এবার কিন্তু এখনও হাট বাজারে গরুর বেচাকেনা ঠিক তেমনভাবে জমে ওঠেনি, কিন্তু খামার পর্যায়ে কিন্তু বেচাকেনা বেশ বেড়েছে। আমরা যে খামারটিতে আছি এই খামারটিতে প্রায় 80% গরু কিন্তু বিক্রি হয়ে গেছে। এখন যে গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই গরুগুলো কিন্তু বেশিরভাগই বিক্রি হয়ে গেছে, এবং এগুলো কোরবানির 3 দিন আগে যারা গরু কিনেছেন তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তো এখানে যে বড় আকারের যে গরুগুলো রয়েছে এগুলোর ওজন কিন্তু প্রায় 800 থেকে 850 কেজি পর্যন্ত, এবং এগুলোর বেশিরভাগই শাহিওয়াল জাতের, এবং ইন্ডিয়ান জাতেরও 2-1টি গরু এখানে রয়েছে। এবং এই খামারে কিন্তু এই বড় বড় গরুর পাশাপাশি ছোট এবং মাঝারি আকারের দেশীয় জাতের যে গরু, সেই গরুরও আধিক্য রয়েছে, এবং সেই গরুও কিন্তু বেশ বিক্রি হয়ে গেছে বেশিরভাগ। তো এখানে খামারি যারা বলছেন যে এখন বাজারের যে অবস্থা রয়েছে, বাজার যদি এই অবস্থা থাকে তাহলে কিন্তু তারা বেশ লাভবান হবেন, এবং তারা একটি বিষয় আশঙ্কা করছেন, সেটি হচ্ছে যে যদি ভারতীয় গরু এবার প্রবেশ করে বেশিরভাগ চলে আসে, তাহলে কিন্তু এই যে গরুর বাজার এখন যা আছে তা কিন্তু পড়ে যাওয়ার একটা শঙ্কা রয়েছে। এবং এটি নিয়ে কিন্তু খামারি এবং কৃষক পর্যায়ে যারা গরু লালন পালন করেছেন তারা একটি সংখ্যায় রয়েছেন, এবং তারা দাবি করছেন যেন ভারতীয় গরু কোনোভাবেই দেশে প্রবেশ করতে না পারে, তাহলে যারা খামারি আছেন তারা কিন্তু লাভবান হবেন। যদিও চাহিদার চেয়ে বেশি গরু কিন্তু এই ময়মনসিংহ অঞ্চল সহ সারা দেশে আছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। কোরবানি উপলক্ষে ইতোমধ্যে ময়মনসিংহের খামারে গরুর বেচা বিক্রি শুরু হয়ে গেছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এখন দুপুরের পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরে।